বাংলা বলছে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার আজ 50 দিন। সিবিআই তদন্ত এখনো চলছে। আরজি কর মামলার পরবর্তী শুনানি 1 অক্টোবর। দ্রুত বিচার সহ হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং পরিকাঠামোগত একাধিক দাবিতে আজ গণকনভেনশন এসএসকেএম হাসপাতালের থিয়েটার হলে। সেখানে হাজির বহু সিনিয়র চিকিৎসক, বিশিষ্টজনরা। এসএসকেএম এ গণকনভেনশন জুনিয়র ডাক্তারদের 2 অক্টোবর মহালয়ার দিন মহামিছিল ও মহাসমাবেশের ডাক। ধর্মতলায় মহাসমাবেশের ডাক মহালয়ার দিনে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের মহামিছিলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। রবিবার পাড়ায় পাড়ায় মিছিলের ডাক। এদিকে আরজি করের ঘটনাকে সামনে রেখে মহালয়ার দিন ইউটিউবে একটি শর্ট ফিল্ম মুক্তি পাচ্ছে। তাতে মূল অভিনয়ে রয়েছেন তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার, ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। ওই ছবির পোস্টার প্রকাশ হয় গতকাল রাতে। তারপর ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বইছে। রাজন্নার দাবি, এই ছবিতে প্রতিবাদের কথা বলা হয়েছে, রাজনীতি নেই। তবু বিতর্ক থামছে না। আর এরই মধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি নাকি তোলাবাজি করছিলেন, এরকম সিরিয়াস একটা অভিযোগ। মেয়র বলছেন তদন্ত করাবো। মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসব নিয়ে আজকের বাংলা বলছে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজু দত্ত, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএমের পক্ষ থেকে কৌস্তব চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী। আমি শুরুতে একটু চোখ রাখবো এসএসকেএম হাসপাতালের দিকে, কারণ এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের যে গণকনভেনশন চলছে, একটা বড় অভিযোগ তাদের যে ধনধান্য অডিটোরিয়াম তারা চেয়েছিলেন কিন্তু দেওয়া হয়নি। তাদের অভিযোগ যে যেহেতু প্রতিবাদ স্বরূপ এই গণকনভেনশন, সে কারণেই ধনধান্য দেওয়া হয়নি। এবং যেটা শুরুতেই আমি বললাম যে এখনই যে প্রতিবাদের স্বর স্তিমিত হচ্ছে না, সেই বার্তা আরও একবার দিয়ে রাখলেন চিকিৎসকরা। দেখুন। এই উৎসবের আগে আমাদের মনে করে নেওয়া দরকার, আমরা যে কর্মসূচি নিচ্ছি, যে আগামী 2 তারিখ মহালয়ার দিন আমরা চাইছি যে মহালয়ার দিন অভয়ার বিচার পেতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক মহা মিছিল ও মহা সমাবেশ আমরা করতে চাইছি। 2 অক্টোবর দুপুরবেলা এই মহা সমাবেশের ডাক আমরা দিচ্ছি ধর্মতলায়। আমরা ধর্মতলায় এক মহা সমাবেশের ডাক দিচ্ছি এবং তার আগে এক মহা মিছিল করে আমরা সেই মহা সমাবেশে যাব এবং এখানে উপস্থিত প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি কালেকটিভ, প্রত্যেকটি গণতন্ত্র প্রেমী শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা বলবো যে তাদের এটার আয়োজক শুধু আমরা WBJDF হতে চাই না, শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শুধু আয়োজক এটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকে এটা সহ আয়োজক হন এবং এই যে মিছিল এবং এই সমাবেশকে সফল করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা যে উৎসবের মধ্যেও তাকে ভুলছি না এবং প্রত্যেকটি জায়গায় এই আমাদের কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বরকে যে সজাগ রাখতে চাইছি, সেই বার্তাটা যাতে সমাজের প্রত্যেকটা স্তরে পৌঁছে যায়, সেজন্য প্রত্যেককে আমরা আবেদন করছি 2 অক্টোবর মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ দুপুর 1টা থেকে যাতে সেটাতে যোগদান করে। বর্তমান ঘটনা প্রবাহে এসে যে জায়গাটায় দাঁড়িয়েছে, সেখানে যেন মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তার আর বিচার চাইছে না, যেন একটা রাজনীতির জোড়া ঘোলা জলে তারাও যেন মাছ ধরতে নেমেছে। তাহলে এই জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার। অভয়ার বিচারের দাবি ছাড়া জুনিয়র ডাক্তারদের কাছে যাওয়া পাওয়ার জায়গা আর অন্য কিছুই নয়। যদি মনে করেন যে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু কি, এই আন্দোলনের কেন্দ্রবিন্দু একটাই, অভয়ার বিচার। যদি মনে করেন এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে বাকি যে 4 দফা দাবি ছিল, সেই 4 দফা দাবিকে যথেষ্ট সচেষ্ট ভাবে আপনাদেরকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ রাখছি। কেন আমরা প্রিন্সিপালের পদত্যাগ চেয়েছিলাম, কেন আমরা DME/DSH এর পদত্যাগ চেয়েছিলাম, এমনি যে রিকনস্ট্রাকশনের অর্ডার ছিল সেই অর্ডার কার নির্দেশে ছিল? তাহলে অভয়ার বিচার যাতে না হয় তার জন্য যে এই সুপরিকল্পিত পরিচালনা করা হয়েছিল, তার জন্য থেকে আমরা 2য় 4র্থ দফার দাবি রেখেছি। রিজুর কাছে আসবো। রিজু, যতই উৎসবে ফেরার ডাক দিন না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে রাজ্যের মানুষের যে উৎসবে ফেরার মানসিকতা সামগ্রিকভাবে নেই। ডেফিনেটলি নিশ্চয়ই দুর্গাপুজো হবে, যে যার মতো করে সেটা পালন করবেন, কিন্তু সব মিলিয়ে অন্যবারের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এখনো পর্যন্ত নেই। এবং তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদিকে বিভিন্ন সংগঠনের ডাকে
1 তারিখ রাতে আবারও রাত দখলের, রাত্রির থেকে ভোর পর্যন্ত রাত দখলের ডাক, অন্যদিকে চিকিৎসকদের তরফ থেকে আবারও মহামিছিলের ডাক। দেখো দিদি, আমার মনে হয় যে মানুষ উৎসবে ফিরে এসছে। আর আমি কলকাতা টিভিকে তোমার মাধ্যমে অনুরোধ করব, একটু গড়িয়াহাট, একটু শ্যামবাজার, একটু হাতিবাগানের সন্ধ্যে 8টার সময় 9টার সময় চিত্র ধরে রাখলেই বোঝা যাবে কারা উৎসব করছে, কারা উৎসবের বিরুদ্ধে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার মনে হয়, আমি পরিষ্কার ভাষায় বলছি, জুনিয়র ডাক্তারবাবুরা যে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন সেই পদক্ষেপটাকে আমি বলবো আরেকবার বিচার বিবেচনা করে নিন। দুর্গাপুজো, দুর্গোৎসব মানুষের উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। যারা যারা বাম অতিবাম নেতারা আছে, যারা দুর্গাপুজো মানে না, ঠাকুর মানে না, উৎসব মানে না, তারা রাস্তায় বেরোতেই পারে, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু ডাক্তারবাবুদের অনুরোধ করবো একটু বিচার বিবেচনা করুন। বাংলার প্রচুর মানুষ 365 দিনের মধ্যে 360 দিন যারা মেট্রো ট্রেনে যাতায়াত করে, নিজের গন্তব্যস্থলে বা চাকরিতে যান, তারাও দুর্গাপুজোর ওই 5টা দিন গাড়ি ভাড়া করে পরিবারকে নিয়ে পরিক্রমা করতে বেরোন। না, আমাকে একটা কথা বলো রিজু, যে এই যে পুজো পরিক্রমা ইত্যাদি এগুলো হবে কি করে? কেন হবে না? অলরেডি কলকাতা পুলিশের নগরপাল তিনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন। কি বিজ্ঞপ্তি জারি করেছেন বলো? 5 জনের বেশি, হ্যাঁ, তারা এক জায়গায়, পার্টিকুলার জায়গায়, পুরো কলকাতা জুড়ে নয় তো, মেডক স্কয়ারের সামনে নয়। এবার আমি বলে দিই যে এই হাইকোর্টে এই সংক্রান্ত যে মামলা হয়েছে, সেখানে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেছেন যে বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুযোগ আছে কিনা জেনে আসুন, না হলে ওই এলাকায় পুজো বন্ধ করতে হবে। দেখুন, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। যদি ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে পুজোয় প্যান্ডেলে যারা মানুষ প্রতিমা দর্শন করতে যাচ্ছেন তার মধ্যে কিছু লোক ঢুকে যদি নোংরামি করার সৃষ্টি হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার সরকার প্রশাসন সেটা সিদ্ধান্ত নেবে এবং কোর্টকে জানাবে, এবং কোর্ট তারপর সিদ্ধান্ত নেবে। আমি একটা কথা বলতে চাই দিদি, অভয়াকে কেউ আমরা ভুলিনি, অভয়ার বিচার আমরা সবাই চাই। কিন্তু কলকাতায় মহালয়ার অষ্টমীর দিন দুর্গাপুজোকে বন্ধ রেখে মিছিল আর মশাল মিছিল করলে কি নতুন বিচার হবে আমি জানি না। আর আমার মনে হয় যারা এখানে মশাল মিছিল বা মানববন্ধন করতে চাইছেন মহালয়ার দিন বা অষ্টমীর দিন, তারা তো সেটা সুপ্রিম কোর্টের বাইরেও করতে পারেন, বিচার তো সেখানে হবে। আমরা কেউ অভয়াকে ভুলে যাইনি। তা বলে দুর্গাপুজোর অষ্টমী বন্ধ করে দিতে হবে, ঘুগনিওয়ালা ফুচকাওয়ালা গরিব লোকেদের পেটে লাথি মারতে হবে, হকারদের পেটে লাথি মারতে হবে, রিক্সা চালক অটো চালক 3 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকবে, তাদের পেটে লাথি মারতে হবে। কারণ আমরা অভয়াকে মনে রাখছি বলে আমি গড়িয়াহাট, শ্যামবাজার, এইসব মেন জায়গাগুলোয় রাতে মিছিল নিয়ে বেরিয়ে পুরো রাস্তাটাকে আটকে দেবো অষ্টমীর রাতে। এর পেছনে কি বুদ্ধি আছে আমি জানি না, আমি জানি না কারা এই বুদ্ধি মাথা থেকে বার করছে। মহালয়ার দিন মহা মিছিল এবং মহা সমাবেশের ডাক। দেখুন, প্রথমেই বলবো যে আমরা প্রতিবারই বিক্ষোভ দেখাই, বলি যে এই রাজ্যে দুর্গাপুজো করতে গেলে লোককে কোর্টে যেতে হয়। কিন্তু মা দুর্গার অসীম কৃপা, এবারে কিভাবে তৃণমূল কাকুতি মিনতি করছে মায়ের কাছে, মাগো একটুখানি তাড়াতাড়ি এসো, যাতে অন্তত আরজি করের কেসটা কোনো না কোনোভাবে চাপা যায়। দেখুন, এখানে আমার একটা প্রশ্ন আছে শঙ্কু, সেটা হচ্ছে যদি এবার তারা মহালয়ার 2 তারিখ, আমরা এর আগেও দেখেছি, পারলে কালী মণ্ডপের উদ্বোধন করে, না এর আগে তো দেখেছি মহালয়ার আগে উদ্বোধন করেছেন, সেই সময় তো তোমরাই কটাক্ষ করেছো, সেই সময় তো তোমরাই কটাক্ষ করেছো। দিদি আছে তো, নিয়ম কানুন মানতে হবে তো হিন্দু ধর্মের। তাহলে তখন তো আর এরকম একটা পরিবেশ ছিল না। না এখন তার সত্ত্বেও তখন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করেছিলেন। সেই জন্য তো মুখ্যমন্ত্রীর যে এবারে আকুতি মিনতি, যেভাবে স্পোক্সপারসনের দেখলাম বক্তব্য, পুজোর প্রতি যে আগ্রহ বেড়েছে মায়ের আশীর্বাদে, সেটা একটা ভালো ব্যাপার। পুজোর প্রতি আগ্রহ ছিল না? কি বলছেন? সরকারের ছিল না কার্নিভাল? শুনুন, আমি আপনাকে বলছি, শুনুন, একটা হিন্দু ধর্মের আচার মেনে হচ্ছে পিতৃপক্ষের হচ্ছে এরপর মহালয়ার পর হচ্ছে দেবী পক্ষের শুরু হয়, তার আগে উদ্বোধন হয়ে যেত। না তোমার আমাকে আপনি পারবেন তো কার্নিভালের দিন আনন্দ করতে গিয়ে বসে আনন্দ করতে? একবারও মনে পড়বে না সেই মেয়েটার কথা যাকে এই প্রশাসন জাস্টিস দিতে পারেনি? ভীষণ রকম ভাবে আমাদের মনের মধ্যে সেই বিষাদের ছায়া থাকবে, কিন্তু তার মানে আমার প্রশ্নটা খুব সিম্পল, যে তোমার কথার মধ্যে কন্ট্রাডিকশন থাকছে। যদি ধরা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে সূচনা করে দিলেন, তুমি যেটা বলছো তুমি উৎসবের সূচনা করতে পারে, তুমি যেটা পূজা সূচনা করে দিয়েছে, তুমি বলছিলে যে এবার নাকি তড়িঘড়ি যাতে এবার মায়ের কাছে বলছেন তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি এসো। নো, এবারে উদ্দেশ্য খারাপ দিদি, আপনি এইটুকু বুঝতে পারবেন, এটাকে আচ্ছাদন দিয়ে ঢাকা যাবে না। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, বাচ্চা ছেলেরাও বুঝছে যে হঠাৎ কেন উনি এত আগ্রহ নিয়ে ফেলেছেন, এত দরিদ্র ব্যবসায়ীদের কথা উনি ভাবছেন। এবার আমি জাস্ট বিষয়ে 2 লাইন বলে শেষ করে দেবো।
দেখুন, এই যে যারা ছাত্ররা মহালয়ার দিন ডাক দিয়েছে, আমি তাদের নিয়ে কোনো বক্তব্য রাখতে চাই না, কিন্তু তাদের আন্দোলনের উপর সেই সব সাধারণ মানুষ যারা বাড়ির চাল কলা মূল্য শশা নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, তারা তো প্রশ্ন করছে, তারা তো পুরো তাদের কাছে আজকে উত্তর নেই যে তারা একবারও যার বিরুদ্ধে আঙুল তোলার তারা তোলেনি। তারা আজকে 3 দিন পরে এসে বলছে, তারা বলেছে একবারও যেমন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তারা একবারও নেমে বলছে যে আজকে যে হেলথ সেক্রেটারি আছেন দায়িত্বে তাকে সরিয়ে দিতে হবে। কিসের আন্দোলন? সেদিন কি সেটিং করে এসেছিলেন আমি আপনাদের কাছে জানতে চাই। তাই আজকে নামতে হচ্ছে। এটা শঙ্কু, আমরা দেখেছি যে এই অনিকেত মাহাতো, এই দেবাশিসরা, তারা নিরপেক্ষ, তাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি নেই। তারা মহালয়ার দিন তর্পণের যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকেও ডিস্টেন্স অ্যাওয়ে করছেন, তারা সেটাকে ডিজোন করছেন, না সেটা ডিনাউন্স করছেন। আমি আপনাকে একটা স্পেসিফিক্যালি বলছি, শুনুন, আপনি এটা আমাকে বিশ্বাস করতে বলেন যে এদের মানে প্রতিবাদ স্বরূপ তর্পণের যে কর্মসূচি, না প্রতিবাদ, সে 100 বার প্রতিবাদ করুন, তাদের রাজনৈতিক কর্মসূচি তারা নেবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আমার বক্তব্য সেখানে নেই। আমার বক্তব্য হচ্ছে যে সরকারের কাছে সুপ্রিম কোর্টের স্পেসিফিক ডিরেকশন আছে। সুপ্রিম কোর্ট বলেছে যে মানুষের প্রতিবাদ, আজকে ওনারা রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আজকে স্পেসিফিক্যালি ধারা করে ওখানে যাতে সভা না করা যায় ধর্মতলায়, তার জন্য এই সমস্ত আইন কানুন দেখাচ্ছেন। লোকে যদি জামা কাপড় পরে যায়, তাতে যদি অভয়ের প্রতিবাদ করে, মণ্ডপ থেকে কি আমার জামা খুলে নেবে সরকার? উত্তর দিতে আমি যদি টি শার্ট পরে যাই, জামা খুলে নেবে রিজু? বলো ভাই, যদি সেটা আমি গেঞ্জিটাও লিখে যাব, যদি হচ্ছে আমি নিজের মুখে খোদাই করে নিয়ে যাব। না না, সেটা তুমি আমি কি করবে? শঙ্কু পান্ডা বুকে আগে খোদাই করো। এই শুভেন্দুর শুভেন্দু চামচেদের এই বড় বড় কথা বন্ধ হোক। আগেও বুকে খোদাই করুক, বুকে খোদাই করুক না। কত বড় দম আছে, যদি শিরদাঁড়ায় দম থাকে বুকে খোদাই করার ক্ষমতা না। শঙ্কু পান্ডা বুকে খোদাই করুক। শুধু অবয়ার লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে বিজেপি, এটা হতে পারে না। ক্ষমতা নেই। অবয়ার লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে, গোবার স্লোগান খেয়েছে, গোবার স্লোগান খেয়েছে। সিবিআই কি করেছে? সিবিআই কি করেছে? সিবিআই কি করেছে? ওসিকে গ্রেফতার করেছে, কিছু প্রমাণ করতে পারেনি। সিবিআই কিছু নতুন কিছু করেছে? আরো প্রমাণ কিছু করেছে? সন্দীপ গ্রেফতার, ওসি কিছু করেছে, কিছু করতে পারেনি। আরে কি হয়েছে? বিচার পেয়েছে অবয়া, খুনিকে, স্পিকারের কাছে খুনিকে বিচার পেয়েছে অবয়া। সিপিকে বলল দিলে কেন? তোমাদের গোব্যাক স্লোগান দিয়েছে, ডাক্তাররা হ্যাকা করেছে, মনে রাখবে এটা। ডাক্তাররা বলেছে তোমরা হাইজ্যাক করতে গেছিলে আন্দোলন, কাউকে কাউকে সেট করেছো। খুব ভালো, বিজেপির মুখপাত্র বলছে ডাক্তাররা সেট করেছে, ডাক্তারদের গালাগাল দিচ্ছে। শুনুন জুনিয়র ডাক্তাররা, বিজেপিকে শুনুন, দিলীপ ঘোষ গালাগাল দিয়েছে, অশোক চিন্তা গালাগাল দিয়েছে, শুভেন্দু গালাগাল দিয়েছে, এখন শঙ্কু পান্ডা গালাগাল দিচ্ছে। ডাক্তারদের সামনে বিজেপির আসল চেহারাটা দেখুন। ডাক্তারদের জন্য ভালোবাসা উঠলে উঠেছে তোমাদের। হ্যাঁ, কেন? আমাদের প্রাণ রক্ষা করে ডাক্তার, আমাদের প্রাণ রক্ষা করে, তোমাদের মতো ডাক্তারদের গালাগাল দিই না। একলাইন বলবো, আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, শঙ্কুদেব পান্ডার বক্তব্য ডাক্তাররা দেখুন। এক ধাপ এগিয়ে বলছি, আমি রিজুর থেকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছি, আজকে কেন আমি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাদের পরিবারে তারা কাকে অ্যাডভোকেট রাখবেন কি রাখবেন না, কিন্তু এটা তো প্রশ্ন উঠবেই যে ভাই কেন তোমরা আন্দোলন করতে গেছিলে, সারা বাংলার মানুষ সমাজ তোমাদেরকে সমর্থন করেছিল, তোমরা কেন সেই জাস্টিস না চেয়ে চলে এসেছো? আজকে কি চাইছো? বলছে কলেজ ইলেকশন কবে হবে, আজকে বলছো যে থ্রেড কালচারের নামে অমুক 25 জন গালাগাল দিচ্ছে কেন ডাক্তারদের? ভাই স্পেসিফিক্যালি অ্যাকশন নাও নি কেন? আসবো কৌস্তব, আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে মেয়েটার পরিবারকে জাস্টিস দিতে হবে, তার জন্য তৃণমূলকে স্পেয়ার করা যাবে না, তার জন্য সিবিআই তৃণমূলকে স্পেয়ার করা যাবে না। ওসি গ্রেফতার হয়েছে, তোমরা সেই সিপিকে প্রমোশন দিয়েছো, তুলে নিয়ে গিয়ে এসটিএফ এর হেড করে। শঙ্কু রিজু দুজনকেই বিরত করছি। কৌস্তব, আমি বলবো যে প্রাইস পোস্টিং তো শুধু সন্দীপ বাবুর হয়নি, প্রাইস পোস্টিং তো বিনীত গোয়েলও হয়েছে। শাসক আসে, শাসক যায়, জামা বদলায়, কিন্তু মোড অফ অ্যাকশন একই থাকে। এই যে 163 ধারা জারি হলো, দেখবেন গতকাল কংগ্রেসের ওখানে অবস্থান চলেছে এবং পাশেই হচ্ছে ছাত্র যুব মহিলাদের অবস্থান থেকে মীনাক্ষীরা বক্তৃতা করেছে, ফুৎকারে মানে সরকারি নিদানকে উড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি প্রশ্ন করছি মৌপিয়াদি, মানে 25 জন একসাথে ওই অঞ্চলে অঞ্জলি দেওয়া যাবে তো? মানে আমি জানি না। একটা কথা তৃণমূল আজকাল বলছে, ফুচকাওয়ালা, রিক্সা চালক। আচ্ছা, রিক্সা চালক যদি আমার পাড়ার রিক্সা চালক V1 জাস্টিসের গেঞ্জি পরে পুজোয় রিক্সা চালায়, কি পুলিশ ধরবে? আমি জিজ্ঞেস করছি। বেহালায় আছে এরকম ফুচকাওয়ালা, ফুচকা বিক্রি করছে, মাথায় একটা ব্যান্ড পড়েছে V1 জাস্টিস। আসলে মুশকিলটা হচ্ছে এই আন্দোলন, আমি কিন্তু একবারও প্রথম থেকে কথা বলছি না, বা 2011 সাল থেকে যতগুলো এরকম ধরনের ঘটনা ঘটছে, কোনো বিরোধীরা কথা বলছে না যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এই ঘটনার সাথে যুক্ত আছে। কিন্তু উল্টো দিকের ভার্সনটা দেখুন, উল্টো দিকের ভার্সনটা মানুষ এটা উপলব্ধি করছে, V1 জাস্টিসের উইতে তৃণমূল কংগ্রেস নেই।
আচ্ছা, সরকার, প্রশাসন, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন কেন? মানুষ তো এটাই জানতে চাইছে। আমি তো বলছি রিক্লেম দ্য নাইট, রাস্তায় যে মিছিল হচ্ছে, যে অপলিটিক্যাল মিছিল হচ্ছে, প্রচুর তৃণমূল নেই কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মিছিল করেছেন। ঠিক মিছিল করেছেন, ঠিক ফাঁসি চেয়েছেন এবং অভিষেক ব্যানার্জি এনকাউন্টারের কথা বলেছেন। আর ঠিক একই রকম ভাবে বারবার করে রাজ্য সরকারের পয়সায় কপিল সিব্বলদের নিয়োগ করে দেখবেন আগের দিনও সুপ্রিম কোর্টে বলেছেন যে একটু পিছিয়ে দিন, একটু রায় পিছিয়ে দিন। 7 দিনের মধ্যে যারা রায় দেওয়ার কথা বলেছেন তারা হাইকোর্টে আমার তোমার ট্যাক্সের পয়সায় লক্ষ লক্ষ টাকা দিয়ে হচ্ছে উকিল অ্যাপয়েন্ট করছেন কেসটাকে যাতে ডিরেল্ড করা যায়। এর সাথে আমি আরেকটা কথা বলবো, আচ্ছা সন্দীপ ঘোষকে 4 দিনের মধ্যে হাজারবার আলোচনা হয়েছে, একবারও কলকাতা পুলিশ ইন্টারোগেট করলো না কেন? একবারও ইন্টারোগেট করলো না কেন? আচ্ছা, ওসি টালা শুধু, মপিয়াদি তুমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করি না যে শুধু ওসি টালার ক্ষমতা আছে, যেখানে ডিসি লেভেল অফিসার ছিল, যেখানে বিনীত গোয়েল ছিল, যেখানে অন্যান্য অফিসাররা ছিল, ওসি টালা একাদাই ওসি টালাকে সাসপেন্ড করে দিলেন। আরে পুলিশের অভ্যন্তরে দেখবেন, আমরা বলছি না, সাধারণ পুলিশ কর্মীরা বলছে যে দেখবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে অন্তত কলকাতা পুলিশের অনেকে, যত দোষ নন্দ ঘোষ বলছেন কথা। আসলে মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশের বড় কর্তাদের কাজ হয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিতরণ করা। আপনি দেখেছেন অতীতে কোনোদিন? আমরা তো অতীতে কোনোদিন দেখিনি। একজন আইএস অফিসারের এটা কাজ না। দেখবেন সেই কারণেই এই যে ডাক্তারদের আন্দোলন, আমি 100% ভাবে বলবো, 100% ডাক্তারদেরকে আক্রমণ করা উচিত না, যারা করছেন তারা ঠিক করছেন না। নিরপেক্ষ আন্দোলন, দেখবেন ডাক্তাররা একটা শিরদাঁড়া উপহার দিয়েছেন। আচ্ছা, কোনো পুজো কমিটি যদি বলেন যে তিলোত্তমাই দুর্গা, কিছু অপরাধ আছে নাকি? দুর্গাপুজোর সময় আমি একটা প্রশ্নে শাসক দলের কিছু নেতা উস্কে দিচ্ছেন, তার সাথে আমি একমত। ঠিকই, সারা বছর ধরে কিছু গরিব মানুষ এই উৎসবের জন্য অপেক্ষা করেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী উৎসবের কথা বলবেন, তিনি তো কদিন আগে হকার উচ্ছেদ করে দিচ্ছিলেন। আপনি যান না, আপনি যান নিউ মার্কেটে, বিভিন্ন জায়গায় নিয়োগ, যান না, কারা হকার বসায়, কারা টাকা দিয়ে বসায়। মুখ্যমন্ত্রী দেখবেন ফাঁকতালে বলে ফেলেছিলেন এ কথা, তিনি উচ্ছেদ করে দিচ্ছিলেন। এখন উৎসবে ফিরুন বললেন, আর কি বললেন? আমি একটা কথা বলিনি, একটা কথা শেষ করে দেবো। দেখবেন মুখ্যমন্ত্রী বলল যে বিনীত বলেছিল ও ছেড়ে দেবে, কিন্তু আমি ছাড়তে দিইনি, পুজোকে সামলাবে। মুখ্যমন্ত্রী নিজে বললেন আমিও ছেড়ে দিতাম, মানে আমি কি পদত্যাগ করবো? আমিও পদত্যাগ, মানে এটা কি বলছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী প্রথমে 24 ঘন্টার মধ্যে বলেছিলেন যে আসল আততায়ী তো ধরা হয়ে গেছে। উনি সব জানেন, কোথায় জানলেন? কে জানলো যে সঞ্জয় একাই ঘটনা ঘটিয়েছে? এটা লজ্জা। চন্দনদার কাছে আসবো, রিজু খুব সংক্ষেপে একটা রেসপন্স নিয়ে আসি। কয়েকদিন আগেই তো হকার উচ্ছেদ হচ্ছিল, এখন হকার উচ্ছেদ করা হচ্ছিল ঠিক নয়, পুরোটা বলতে হবে। হকারকে রিডিস্ট্রিবিউশন করা হচ্ছিল, রিপোজিশনিং করা হচ্ছিল। কারণ কিছু সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে রাস্তার মাঝে 3 ফুট জায়গা নিয়ে হকাররা বসবে, সেখানে কোনো জায়গা 10 ফুট হয়ে গেছে, মানুষ ফুটপাতে চলতে পারছে না। তুমি মৌপিয়াদি সাধারণ মানুষ হিসেবে তুমিও গড়িয়াহাটে সেই প্রবলেম ফেস করেছো। সেটাকে যদি 3 ফুট করা হয়, হকাররা যে মাল নিয়ে আছে তাদের যদি বাড়ি সরকার করে দেয়, তাদের রেখে দেয় যে কারা কেউ তো গামছা মাথায় নিয়ে বুলডোজারের সামনে দাঁড়াতে গেছিল। লাভের লাভ দেখো, ডাক্তার আন্দোলন থেকে বিভিন্ন ঘটনা যে বাংলায় ঘটেছে, বিজেপির টপ নেতা থেকে একদম ছোট নেতা অবধি হাইজ্যাক করার চেষ্টা করেছে। প্রতিটা আন্দোলনে গো ব্যাক স্লোগান খেয়ে লেজ গুটিয়ে পালাতে হয়েছে, মানুষ দেখেছে। আরে ভাই, এখানে হকারদের তোমরা উচ্ছেদ করনি, তোমরা আলাদা করে একটা হকার উচ্ছেদ হয়েছে, একটা হকার প্রতিবাদ করেছে বলে আটকে গেছে। ও বাবা, আমরা প্রতিবাদ করেছি, বিরোধী দলনেতা প্রেসিডেন্ট প্রতিবাদ করেছে বলে আটকে গেছে। হ্যাঁ, বোঝা গেছে বিরোধী দলনেতার কতটা ভ্যালু ছিল তুলতে হকারদের জন্য ভালোবাসা হাসছে ওইদিকে। এক সেকেন্ড চন্দনদা, দেখো, একেবারে শুরুতে রিজুকে একটু বলতে হবে বা বুঝতে হবে, এই 3 ফুটের যে বিবরণ, এই বিবরণ তো আজকের নয়। এখানে প্রত্যেকটা মানুষ জানেন এই 3 ফুটটা কারা বিক্রি করেছে, 6 ফুট তার সাথে কারা যোগ করেছে। এটা নতুন ঘটনা নয়, এটা সকলে, আমরা ওই প্রসঙ্গে আলোচনা করছি না। আমি একটা জায়গাতে আমি কৌস্তবকে একটু পিক করব। উই ওয়ান্ট জাস্টিসের উইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস নেই। তুমি যেটা বললে মমতা ব্যানার্জি তো মিছিল করেছিলেন, আমি তোমাকে বলবো সেই মিছিল মমতা ব্যানার্জি ছায়া করেছিলেন। অরিজিনাল মমতা ব্যানার্জি প্রথম 4 দিন তার ভূমিকা পালন করেছেন, এবং কি ভূমিকা পালন করেছেন প্রত্যেকটা স্টেটমেন্টে বোঝা যাচ্ছে। আমি শুধু একটা উদ্ধৃতি করব, সন্দীপ ঘোষকে ট্রান্সফার করে নিয়ে এসেছিলেন আর একটা প্রাইজ পোস্টিংয়ে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। এটা ছিল মমতা ব্যানার্জির ভূমিকা। তার পরবর্তী সময় মমতা ব্যানার্জি ওখানে গিয়ে কি করেছেন, কন্ট্রোভার্সি, টাকা ইত্যাদি ইত্যাদির প্রসঙ্গ এসছে, আমি সে প্রসঙ্গেও যাচ্ছি না। আমি শুধু যেটা তোমাকে বলতে চাইবো সেটা হলো যে আমি একটা জিনিস বিশ্বাস করি, মৌপিয়া, দীর্ঘকালীন রাজনৈতিক প্রজ্ঞা থেকে বা হোয়াট এভার ইউ সে,
যে রাজনৈতিক অবজেক্টিভকে রিপ্লেস করতে পারে রাজনৈতিক অ্যাক্টিভিটি বা অবজেক্টিভের বাইরে যেতে পারে না। আজকে সমাজের সব শ্রেণীর মানুষ এক হোক, কিন্তু রাজনৈতিক শ্রেণীটাও তার অন্তর্ভুক্ত, এটাকে অস্বীকার করে লাভ নেই। যেটা শঙ্কু বলবার চেষ্টা করছে, আমিও সেটা বলি, কারণ আমরা যে গতকালকে কমিউনিস্ট পার্টি ঠিক আমাদের পাশে, আমরা একত্রিতভাবে দুটো আলাদা ক্ষেত্রে কালকে প্রতিবাদ করেছি ওই আরজি করকে ঘিরে, অর্থাৎ ভয়েস এন্ড ওপিনিয়ন যেটা তৈরি হচ্ছে। জুনিয়র ডাক্তারদের তাদের বক্তব্য আমরা শুনলাম যে যেখানে দাঁড়িয়ে ঠিক অগ্নিমিত্রা পলদের তাদের গো ব্যাক বলা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের গো ব্যাক বলা হয়েছে। আবার গতকাল তারা বলছেন যে যে তিলোত্তমার প্রতিবাদ তার যে পরিণতি, তার প্রতি প্রতিবাদ জানিয়ে যে তর্পণ কর্মসূচি, সেটা হচ্ছে হাইজেক করার চেষ্টা করা হচ্ছে। না, আমি তা বলছি না, আমি তোমাকে বলছি যে সমাজের সব প্রতিনিধি মানে রাজনৈতিক ক্লাসটাও তো সমাজের অংশ, আমি বলতে চাইছি তারও প্রতিনিধি। আমার বলার উদ্দেশ্য কিন্তু এদের উদ্দেশ্যটাকে একেবারে রাজনৈতিকরণ আমি বলিনি, আমি শুধু যেটা বলতে চাইছি দীর্ঘকালীন এই যে সমর্থন, দীর্ঘকালীন তাদের পাশে দাঁড়ানো, এবং এই যে আন্দোলনের আজকে 50 দিন ধরেই আমি ওই উইয়ের মধ্যে যারা আছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে প্রায় সব রাজনৈতিক দলই তো আলটিমেটলি তার সাথে আছেন, আজকেও আমরা তার সাথে আছি, আমরা একই কথা বলছি, আজকেও আমরা তারই সাথে আছি। আপনাদের সাথে চাইছে না, তারা তো আপনাদের সাথে চাইছে, আছে না আছে ইম্পর্টেন্ট না, আপনারা নেই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই মহালয়াতেই যে মহালয়া মহামিছিলের ডাক দেওয়া হয়েছে, সেই মহালয়াতে একটি শর্ট ফিল্ম মুক্তি পাচ্ছে ঘটনাচক্রে। তার যে পোস্টার রিলিজড হয়েছে, সেই পোস্টার রিলিজড হওয়ার পর বিতর্কের ঝড়, কারণ আরজি করের নির্যাতিতার চরিত্রে যিনি রয়েছেন তিনি রাজন্না হালদার, তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী, এবং প্রান্তিক চক্রবর্তী তিনি এর পরিচালক। এবং বিহাইন্ড দ্য সিন থেকে শুরু করে যে সমস্ত ক্লিপ এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল, তাতে সমালোচনার ঝড় উঠেছে। দেখুন। আরজি করে নিহত তরুণী চিকিৎসককে নিয়ে ইউটিউবে শর্ট ফিল্ম। মহালয়ার দিন ইউটিউবে মুক্তি পাবে সিনেমাটি। ছবিটিতে অভিনয় করেছেন তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার, ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। বৃহস্পতিবার ছবির পোস্টার প্রকাশিত হয়েছে, তারপর থেকেই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কেন এই সময়ে তিলোত্তমাকে নিয়ে সিনেমা, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবার কেন ওই তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনা নিয়ে কাটাছেড়া হবে, প্রশ্ন তুলছেন নেটাগরিকরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন সিবিআই তদন্তের আগেই কি তিলোত্তমাকে নিয়ে ব্যবসা না করলে চলতো না। সিনেমার পোস্টারে লেখা হয়েছে আরজিকর ঘটনার পটভূমিতে আগমনী তিলোত্তমার গল্প। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা উঠতেই মুখ খুলেছেন ছবির পরিচালক প্রান্তিক এবং মুখ্য শিল্পী রাজন্না। প্রান্তিক বলেন, এটা এক প্রতিবাদ এবং প্রতিরোধের গল্প। তিলোত্তমার মৃত্যু নিয়ে দেশ জুড়ে যে প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছে, আগমনী তিলোত্তমার গল্প সিনেমা তাকেই তুলে ধরেছে। রাজন্না বলেন, এর পিছনে কোনো রাজনীতি নেই, কোনো রাজনীতিক এই শর্ট ফিল্ম বানাননি। এই সিনেমা, এই শর্ট ফিল্ম শিল্পীর চোখ থেকে করা, শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে করা, শিল্পীর মানসিকতা থেকে করা, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে নয়। এবং এই শর্ট ফিল্মের আরজি করের যে ঘটনা, যে নৃশংস ঘটনা, তার প্রতিবাদের কথা রয়েছে। সেই ঘটনা চিত্রায়ন করে আমরা কোনো নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করিনি। এবং তৃতীয় বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিনেমাটি, শর্ট ফিল্মটি যখন আপনারা দেখবেন, এখানে শুধুমাত্র আরজি করের তিলোত্তমার কথা নেই, এখানে আমাদের মধ্যে থাকা প্রত্যেক তিলোত্তমার কথা আছে। এই ছবিটি একটি আশার গল্প বলে, এই ছবিটি একটি প্রতিবাদের গল্প বলে, এবং এই ছবিটি অনেক অনেক ইমোশনের কথা বলে। এটি একটি বিচারাধীন বিষয়, তাই আরজিকর ঘটনায় কি হয়েছে, কেন হয়েছে, সেই বিষয়ে আমরা আলোকপাত এই ছবিতে একদমই করিনি। আমি পরিচালক হিসাবে, লেখক হিসাবে। আমি ছোট্ট একটা বিরতির পরে এই প্রসঙ্গে আসবো, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমার রিজুর কাছে প্রশ্ন, রিজু, এই সময় দাঁড়িয়ে যখন মানুষ এখনো ধাক্কাটা থেকে বেরোতে পারছেন না, সেই সময় এই ছবিটাই শর্ট ফিল্ম বানানো সেটা দরকার ছিল? দেখুন, প্রথমত বলবো এই শর্ট ফিল্মের সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে আমি এসেছি, তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের পরিবারের মধ্যে রাজন্না হালদার, বলছি রাজন্না তৃণমূল কংগ্রেসের পরিবারের অংশ, প্রান্তিক চক্রবর্তীও আমাদের ছাত্র পরিষদের অংশ। তারা একটা ব্যক্তিগত স্তরে একটা সিনেমা করছেন, কিন্তু আমি মৌপিয়াদি তোমাকে সবচেয়ে বেশি রেসপেক্ট করি, কারণ তুমি মানুষের স্বাধীনতা নিয়ে লড়াই করো।
শিল্প স্বাধীনতাও তো আছে। হয়তো তোমার খারাপ লাগছে, বাট রাজন্না হালদারের কি শিল্প স্বাধীনতা নিয়ে একটা সিনেমা করা? আমি শেষ করি না, এখানে আমায় শেষ করতে দিতে হবে। তো এটা এই থ্রেড কালচার করলে হবে না, এটা শেষ মৌপিয়াদি থ্রেড কালচার হবে না। আচ্ছা, সেটা হচ্ছে যে যদি স্বস্তিকা দেবী দিনের পর দিন আন্দোলন করতে পারেন, সেলফি করতে পারেন, তারপরে টেক্কা বেরোতে পারে পুজোর সময়, খুব ভালো কথা, আমরা আপত্তি করছি না। তিনি ফেসবুকে পোস্ট করতে পারেন উৎসবে মানবো না, তারপর আবার মানুষকে আহ্বান জানাচ্ছে তার সিনেমা দেখার জন্য, তার যদি স্বাধীনতা থাকতে পারে। যদি সোহিনী সরকার স্টেজে দাঁড়িয়ে বলতে পারে আমি মা হতে লজ্জাবোধ করি এই দেশে, তারপর নিজে ইন্ডিয়ান সিল্ক এম্পোরিয়ামের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, জিওমির অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, যদি সেটা হতে পারে তাহলে তো আরেকটা ব্যক্তিরও শিল্প স্বাধীনতা থাকতে পারে। এটাও তো শিল্প স্বাধীনতা। তারা তো রাজনৈতিক দলের পোস্টার গার্ল নন, প্রথমত। দ্বিতীয়ত আমি তোমায় বলছি যে টেক্কার যে হোর্ডিং এর একটি লাইন, বিষয়টা হচ্ছে সংবেদনশীল। এই যে হোর্ডিং যেটা দেখা গিয়েছিল, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যে আমার মেয়েকে কে ফেরাবে, তারপর সেটা রাতারাতি চেঞ্জ করা হয়েছে। এবার এরা চেঞ্জ করবে কিনা সেটা আপনি একটু দয়া করে রাজন্না আর প্রান্তিকের সাথে কথা বলেন, কারণ ওটা তো আমাদের দলীয় সিনেমা নয়, আমাদের দলের সাথে কোনো ব্যাপার নেই। আজকে শঙ্কু পান্ডা এ বিরাট বড় অভিনেতা, শঙ্কু পান্ডা বিরাট বড় অভিনেতা এবং পরিচালক। শঙ্কু পান্ডা যদি নিজে একটা সিনেমা করে, বিজেপি তার দায় নেবে নাকি? ইন্টারেস্টিং সিনেমা করেছে। আমার যেটা মনে হয়, বারবার একটা কথা বলবো, এক সেকেন্ড চন্দনদাকে বলতে দিই, তারপর আমার একটা জিনিস মনে হয়, দেখো একটা কনভেনিয়েন্সের একটা লিমিট আছে, মানে অপরচুনিজমের একটা লিমিট আছে। ততক্ষণ ডিজোন করা যায়, এতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উঠছিল রাজনৈতিক। রাজন্না হালদার কি এটাকে কালচারাল ইনস্টিটিউশন বলে? এটা সাংস্কৃতিক অভিযান একটা। আমি যেটা বলতে চাইছি, ওরা স্বাভাবিক অর্থে এক হতে হবে। প্রতিবাদের নামে রাস্তা ঘেরাও করে গিটার নিয়ে চারজন বসে পড়ে, সেটা স্বাধীনতা হতে পারে, আর কারো সিনেমা করার স্বাধীনতা নেই। কোন দলটায় সেই দলটা আজকে অভিযুক্ত? ও কি? আরে তোমাদের নেতাদেরও বাড়ি থেকে 400 কোটি টাকা পেয়ে গেছিল, তাহলে কি সেটা রাহুল গান্ধীর দোষ? অদ্ভুত কথা রে ভাই। হবে কি স্টেটমেন্ট হচ্ছে এর মধ্যে? কি স্টেটমেন্ট হচ্ছে? ওরা একটা সিনেমা, সেই সিনেমা দেখেছো তুমি? সেই সিনেমা মৌপিয়াদি দেখেছে? সেই সিনেমা পৃথিবীতে কেউ দেখেছে? মানুষ বিচার করুক না। সোহিনী সরকার কি করছে মানুষ বিচার করবে। সোহিনী সরকার যেটা করেছে, মানুষ প্রতিবাদ করছে। ও যদি ভুল করে থাকে মানুষ প্রতিবাদ করবে, মানুষের উপর ছেড়ে দাও না। আমি কি বলতে পারি? স্টেটমেন্টটা কি? কি স্টেটমেন্ট? দলের এটা স্টেটমেন্টটা কি? কেন দলের এটার মধ্যে কোনো লিংকই নেই, দলের মধ্যে জড়িতই না। এই সময় এক সেকেন্ড, এই সময় দাঁড়িয়ে এই প্রশ্নটাই তুলছি, এই সময় শর্ট ফিল্ম তৈরি করা, এটা কি শুধু প্রতিবাদ? এক্স্যাক্টলি, শুধু প্রতিবাদই তো ওরা বলছে। প্রতিবাদের কি সম্পর্ক? আমি তো এটা বলছি, আমি তো শুধু বললাম শিল্প স্বাধীনতা সবার থাকা উচিত। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি এইটাই একমত যে শিল্পীর স্বাধীনতা থাকা উচিত, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু যখন কোনো রাজনৈতিক কর্মী কোনো রাজনৈতিক বিষয় নিয়ে শিল্প চর্চা করেন, তখন সেটা আলোচিত সমালোচিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে যেটা আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কোনো মুখ বা কোনো কর্মী, তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই রকম বিষয়ের উপর তিনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন কোনো জায়গায়, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের স্ট্যান্ড কিছু রাখছে কি রাখছে না, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কাছে এটা খুব আশ্চর্যজনক লাগছে না, কারণ আজকে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাতেও আমরা দেখেছি যে দলের আভ্যন্তরীণ বিষয়ের কমপ্লেন পুলিশের কাছে সরাসরি গেছে এবং সেটা কলকাতার মেয়র অলরেডি রিয়াক্টও করেছে। তো ফলে আমার বক্তব্য হচ্ছে সেটা ওই বীরভূম থেকে শুরু হয়েছে, বকটুই থেকে। মৌপিয়াদি আমরা তখনই রিয়াক্ট করব যদি আভ্যন্তরীণ বিষয়টা আভ্যন্তরীণ থাকতো, কিন্তু এটা প্রকাশ্যে এসেছে। তবে আমার প্রাথমিকভাবে ছবি দেখে যা মনে হয়েছে যে আরজিকরের ঘটনাটার কথা আমরা জানি বা দেখেছি বা শুনেছি, সেটা যে ঘটনাক্রম বা ডেড বডি যেখানে পাওয়া গেছে, প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় যা ছবি এসছে তাতে দেখা যাচ্ছে ব্যাপারটা হসপিটালের মধ্যে কোনো জিনিস হচ্ছে না, কিন্তু একটু আবেগভাবে হসপিটাল বোঝানোর চেষ্টা হচ্ছে। ফলে পুরো ছবি না এলে ভাই আমাকে শেষ করতে দিন। আপনার মত যেমন আছে আমারও তো মত অবশ্য করবেন, এতটা থ্রেট কালচার না রাখলেও হবে, শোতে থ্রেট কালচার না রাখলেও হবে। আমি অভিনয় করিনি, কিন্তু আমি ছবি ডিরেক্ট করেছি, এটা রিলিজ করেছি। আপনি আজ পর্যন্ত কিছু করেন, আপনি পলিটিক্সের বাইরে কিছু করেন না। আমি রাজনীতি যে ব্যাপারটা করেন না, সিনেমা সম্পর্কে বোঝেন না বলবেন না, যে সম্পর্কে বলেন বোঝেন না বলবেন না। ওই মাওবাদী আন্দোলন বিরুদ্ধে একটা সিনেমা করেছিলেন, আপনি যাদের সম্পর্কে আলোচনা করুন, 100 বার করি। আপনার মুশকিল হচ্ছে আমি তাও করেছি, আপনি সেসব করেননি। সিনেমা না বানালে বা সিনেমায় অভিনয় না করলে সিনেমা নিয়ে আমি বলবো না তো, কারণ আপনার ওইটাই হচ্ছে পেশা। কিন্তু ওনার যদি ওটাই পেশা হয়, পলিটিক্যালি সব হামবড়াই করে বলা,
যেমন কুণাল দা ওনার সিনিয়র স্পোক্স পার্সন, উনি ওনার জুনিয়র স্পোক্স পার্সন, উনি সরাসরি মিঠুন চক্রবর্তীকে অ্যাটাক করেন, উনি ওদের দলের দেবকে অ্যাটাক করেন। ভাই আমি ওদের অভিনয়ের লেভেল পর্যন্ত পৌঁছানোর আমার আমি আপনার 200 চক্রবর্তী যখন কোনো অভিনেতাদের নিজের এই ধরনের প্রশ্নকে বাঁচাতে গেছে তারা কোন স্বাধীনতা রাখবে না, যা খুশি করবে। আমি যা দেখলাম রাজন্যা তো তৃণমূল কংগ্রেসের মুখ, এখানে রাজন্যার সাথে সোহিনী বা বাকিরা যারা প্রতিবাদ করছে স্বস্তিকা এদের সাথে তুলনা করা যায় না, সেটা তুলনাটা খানিকটা খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা হয়ে যায়। এখন কথা হচ্ছে আমার খুব জানতে ইচ্ছা করছে এই চলচ্চিত্রে ওই সঞ্জয় রায় সন্দীপ ঘোষের অভিনয় কে পাঠ করছে, মানে সেটাও তৃণমূলের কোনো মুখটুক পাঠ করছে, মানে আমি জানি না, জিজ্ঞেস করছি, মানে পুরোটা নিশ্চয়ই বেরোবে। সেটা ফাঁকা থাকলে নেওয়া যেতে পারে, ফাঁকা থাকলে নেওয়া যেতে পারে, সৃজন ফাঁকা থাকলে রাজন্যা নেবে কি। আর সোহিনী তো দীপশিতার সাথে কি সম্পর্ক সেটা কৌশিকদা বলে দিতে পারে, নিশ্চয়ই কোনো না কোনো মতাদর্শে বিশ্বাস, সবই পলিটিক্যাল হবে। যে লেভেলে আমি বলে নি, এটা বলেন এটা কি পারিবারিক এটা কি, তাহলে আমি তো কি ব্যাপার না তুমি বললেন কে খালি আছে, আমি বললাম প্রান্তিকা রাজন্যা চাইলে কলতানে হাইকোর্টের জাজ তো থাপ্পড় মেরে দিয়েছে কলকাতা পুলিশ। হাইকোর্টের জাজ কলতান কেসে, কলতানকে যে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল, চক্রান্ত হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল, হাইকোর্টের জাজ কিন্তু থাপ্পড় মেরেছে কলকাতা পুলিশের কেসে। বুঝে গেছে আপনারা, তোমরা কিছু করলে না তো, চুপ করে গেছো, কিচ্ছু হবে না। আমার চন্দনদার কাছে এই প্রশ্ন যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভীষণ আউটরেজ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে এই পোস্টার লঞ্চের পর। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন দেখছি যে প্রতিবাদ স্বরূপ নানান পথনাটিকা হচ্ছে, নানান ফর্মে প্রতিবাদ হচ্ছে, সেখানে প্রান্তিক বা রাজন্যা তারা যেটা দাবি করছেন যে আসলে সেটা প্রতিবাদেরই একটা ফর্ম, তাহলে কেন এটার ক্ষেত্রে সমালোচনা? না না, এটার ক্ষেত্রে সমালোচনার এই কারণে, তার প্রধান কারণ হচ্ছে যে প্রতিবাদের মুখ যেখানে, সেখানে প্রতিবাদের একটা ধরন থাকে। আমি তোমাকে কেন বলছি দেখো, আজকে রাজন্যার মূল পরিচয় বা পরিচিতি কোথায়, এরা এই রাস্তায়, আমি বারবার বলছি ওই উয়ের মধ্যে এরা পড়ে না, তাহলে তার স্টেটমেন্টটা কি? আমি কেন বললাম কালচারাল ইনটিউশন, তার কারণটা হচ্ছে এখানেও একটা ডিভিশন তৈরি করে দেখানো যে দলের মধ্যে থেকেও প্রতিবাদ হচ্ছে, অর্থাৎ আমি সঙ্গে থাকি, অর্থাৎ বলতে চাইছি মেইন স্ট্রিমে আমি থাকি, একটা পার্ট অফ তৃণমূল। ওই ছবিটা দেখাবে যে পুলিশ সব চাপার চেষ্টা করছে, উপরের রিল সাদা ভাই থেকে ফোন আসছে যে ভাই আপনারা এসব যদি না থাকে বুঝতে হবে কথা বলছে। আর ওই ছবিতে কি প্রচারের জন্য প্রান্তিককে বলে ওই ছবিতে দেখাচ্ছে ডাক্তার গেছে এখানে বিনীত গোয়েলের ক্যারেক্টার না থাকে ওখানে গেছে হেটা খেয়ে পালিয়ে গেছে, ওগুলো দেখানো হোক, সবই দেখানো। হ্যাঁ, তোমাদের কাছে কে হাইজ্যাক করতে গেছে হেটা খেয়ে সবই দেখানো, সেটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট নয় যে কোন সিপি হচ্ছে অপদার্থতার জন্য আজকে এই ঘটনা ঘটেছে। আসলে কি সবাই একটা ভীষণ রকম মানে ইমোশনাল একটা পর্যায়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে কোনো কিছুতে আমরা অনেক বেশি রিয়্যাক্ট করছি, সেই কারণেই এই রিয়াকশনটা হচ্ছে। যে যদি পথনাটিকা হতে পারে, সেখানেও যদি এই ঘটনাটার মতো করে কিছু রূপক তুলে ধরা হয়, তাহলে যদি সেরকমভাবে তারা প্রতিবাদ করতে চায় রাজন্যা হালদার, তাহলে প্রবলেমটা কি? না, আমি সেইটা নিয়ে আমি তো সবসময় এটার কথা, আমি এটার পক্ষে, যে কোনো কেউ যা খুশি করতে পারে, মানুষ বিবেচনা করবে কোনটা ঠিক কোনটা ভুল। এটার সাথে আমি একমত। মানে দেখবেন অনেক রাজনৈতিক দল কোনো একটা সিনেমা আটকে দেয়, কোনো একটা ফিল্ম আটকে দেয়, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে মপিয়াদি, একটাই আমি কথা বলবো, রাজন্যা হালদার কিন্তু অভিনেতা বা অভিনেত্রী হিসেবে পরিচিত নয়, সে তৃণমূল কংগ্রেসের মুখ। তৃণমূল কংগ্রেসের মুখ, সে যখন এইরকম একটা, কেন রাজন্যা হালদার ছাড়া অন্য কোনো কাউকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদও এরকম একটা ডকুমেন্টারি বার করতে পারে, তৃণমূল ছাত্র পরিষদ বার করতে পারে, তার অধিকার আছে, তো অন্য কাউকে দিয়ে করতে পারতো। এটা ডকুমেন্টারি না, মানে যাই হোক, ডকুমেন্ট হলে তো বলতে হবে কিভাবে মার্ডার কেস চাপা হচ্ছে, একটা কথা করতে পারে আর কি, কিন্তু আমি বলছি তাহলে রাজন্যা হালদার কেন প্রশ্ন করতে চাই, রাজন্যাকে নিয়ে এত বিতর্ক, ঠিক আছে, রাজন্যাকে নিয়ে এত বিতর্ক, এদের সাংসদ কঙ্গনা রানাওয়াত এমার্জেন্সি সিনেমা কেন আটকে গেছে, কেন শিখদের অপমান করেছে, কঙ্গনা রানাওয়াত কি করছে, ক্যাম্পেইন প্ল্যানিং করছে কঙ্গনা রানাওয়াত, শিখদের বিরুদ্ধে ক্যাম্পেইন প্ল্যানিং, কঙ্গনা রানাওয়াত সাংসদ, হ্যাঁ কি না, প্রোপাগান্ডা। আজকে মুখ্যমন্ত্রী যদি বলেন যে রাজন্যা হালদার তৃণমূলের পোস্টার গার্ল, হ্যাঁ মুখ্যমন্ত্রী যদি বলেন যে রাজন্যা হালদার তৃণমূলের পোস্টার গার্ল, তাই বিতর্ক হচ্ছে, তাহলে কঙ্গনা রানাওয়াত তো সাংসদ, এমার্জেন্সিতে শিখদের গালাগাল দিয়েছে, পাগড়ি ধারীদের গালাগাল দিয়েছে, খালিস্তানি
চলেছে শঙ্কু দিদি, শঙ্কু প্রোপাগান্ডা ফিল্ম কি আমরা দেখছি না? দিদি আমার বক্তব্য খুব স্পষ্ট। কেরালা ফাইলসে ট্যাক্স মাফ করে দিয়েছে নরেন্দ্র মোদি প্রোপাগান্ডা হিন্দু মুসলিম করার জন্য। স্বাধীনতা আছে, শিল্পী তার শিল্পকর্ম করতে পারেন, যে কোনো ছবি করতে পারেন, কিন্তু তাকে এই মতামতটাও রাখতে হবে যদি এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা হয় তাহলে সমালোচনাও বরদাস্ত করতে হবে। আগে সিনেমাটা দেখো, ঠিক আছে, আমি অপোজ করছি না তো, আমি তোই অপোজ করছি, আমি তো বলছি ভাই কেউ না দিলে ইউটিউবে রিলিজ করার জন্য তার সেন্সর সার্টিফিকেট লাগে না। যদি তুমি দেখি যে সত্যি ঘটনা চাপছো, কোর্ট আছে খোলা, আমার খুব দিয়ে বলবো যে ক্যারেক্টার নষ্ট করা হচ্ছে, রানাতকে বলো ইউটিউবে রিলিজ করতে, গল্প নিয়ে কাঙ্গনা রানাতকে বলো ইউটিউবে রিলিজ করতে, চেষ্টা করা হচ্ছে। তুমি যাও না কোর্টে, এক সেকেন্ড ওকে চলে গেছে, আমার ক্ষমতা নেই তো। এক সেকেন্ড এমার্জেন্সি আটকে গেছে ডেফিনেটলি। রিজু খুশি এক সেকেন্ড শঙ্কু আমায় বলতে দাও, প্রোপাগান্ডা সিনেমা আটকাতেই শঙ্কু হবে। বলতে দাও। রিজু আমার প্রশ্ন তোমাকে, প্রশ্নটা মন দিয়ে শোনো। যে এমার্জেন্সি আটকেছে একটা 1984 সালের ঘটনা, সেটা কিভাবে তাতে ছায়াপাত করেছে, এবং এমার্জেন্সি তারও আগে যে সময় এমার্জেন্সি জারি করা হয়েছিল সেটা নিয়ে এখন ছবি হচ্ছে, চর্চা হচ্ছে, ডেফিনেটলি তা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। এখনো পর্যন্ত একটা আর্যিকর ঘটনার বিচার তো হয়নি, এখন দিক নির্দেশটাও হয়নি যে ঠিক কে বা কারা এর নেপথ্যে ছিল, ঠিক কে বা কারা। এখনো মানুষ ফুঁসছেন, তারা এখনো পুরো দস্তুর উৎসবে ফিরতে পারছেন না, সবার মনের মধ্যে একটা চার্নিং হচ্ছে। ফিরে গেছে না না না, সেই জায়গায় দাঁড়িয়ে এটা দেখতে, পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন। এই ছবিগুলো দেখতে ভালো লাগছে যে একজন তৃণমূল যুবনেত্রী তিনি মেকআপ করে তিলোত্তমা সাজছেন এবং যে সমস্ত বিটিএস ভাইরাল হচ্ছে এবং তারপর তিনি বাইট দিচ্ছে, দেখতে ভালো লাগছে। আমাকে সত্যি কথা বলতে, আমি একদম একটা কথা বলি, আমি বিহাইন্ড দ্য সিনস যা দেখলাম অসংবেদনশীল লাগছে না? আপনার চ্যানেলে এসে দেখলাম, আমি তৃণমূলের প্রতিনিধি হিসেবে প্রথমেই যে কথাটা বলেছি, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আলোচনা হচ্ছে বলে আলোচনা করছি, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক। এবার সিনেমাটা আপনার খারাপ লাগছে, ভালো লাগছে, আপনার স্বাধীনতা আছে, আপনার ব্যক্তিগত মত আছে, আরো বাইরের 10টা লোকে কারুর ভালো লাগতে পারে, আমি কে জাজ করার? আমি সিনেমাটাও দেখিনি, বিহাইন্ড দ্য সিনস যেটা দেখেছি সেটা আমার ব্যক্তিগত মত থাকতেও পারে, নাও থাকতে পারে, তৃণমূলের সাথে সম্পর্ক নেই। যদি পাবলিক ফোরামে অনারেবল কুনাল ঘোষের স্টেটমেন্ট আছে, উনি বলেছিলেন বহু শিল্পীদেরকে অ্যাড্রেস করে যে এনারা প্রো তৃণমূলের জন্য কোনো ছবি বানান না এবং তারা তৃণমূলকে ব্যবহার করেন প্রয়োজনে নিজেদের সুবিধের সুযোগ সুবিধার জন্য। আমি শেষ করতে দিই, এইটা বলেছিলেন এবং সেটা বলার পরেই রাজন্যারা উৎসাহিত হয়েছে। এখন প্রোপাগান্ডা ফিল্ম তৈরি হচ্ছে। আরে ও কি করে জানে এটা প্রোপাগান্ডা ফিল্ম? এটা মিথ্যা কথা, এটাই বুঝতে পারছি। পুরো ক্লিয়ার কেস প্রোপাগান্ডা ফিল্ম কি করে বুঝলো, কি করে প্রোপাগান্ডা ফিল্ম বুঝলে কি করে? এক সেকেন্ড কোস্ট হবে। প্রোপাগান্ডা না হলে যে সাবজেক্ট হচ্ছে এখনি পর্যন্ত দেখানো হচ্ছে, যেভাবে অলরেডি রিপ্রেজেন্ট বড় পরিচালক না মণিরত্নম এখানে বসে আছে, বাংলার মণিরত্নম। আমার স্পেসিফিক কমপ্লেন যে এটা প্রোপাগান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা, বাংলার মিনাল বাবু মণিরত্নম বলেছিলাম। দেখুন, আমি নামে উনি উচ্চারণ করছেন, আমার সে যোগ্যতা হয়নি। দাদা তোমার যোগ্যতা আছে, তোমার অনেক যোগ্যতা। আমি এখন স্বাস্থ্য দপ্তরে ওনার রিক্রুটমেন্ট নিয়ে ঢুকিনি, আমি এসব নিয়ে ঢুকবো না। কোনো ব্যক্তি না কি ভাই, উনি এই লেভেলে আসলে আপনি ঢুকুন না, আমিও ঢুকবো। আপনি কি হচ্ছে না, এক সেকেন্ড এখানে কোনো আমি আসলে আমিও নারদাশ্রী কিভাবে চাকরি পেয়েছে, এখানে কোনো 2010 চাকরি, তখন সরকার কি করেছে, 2010 চাকরি ওদের সরকার করবি। এক সেকেন্ড একটা বলছি কেস করো, যাও হাইকোর্টে চলে যাও, শুভেন্দু অধিকারী করে কেস করবে, বিজেপি ক্ষমতা থাকলে আমাদের দিস ইজ দ্য থ্রেট কালচার অফ অল। ক্ষমতা থাকলে এর ডিপার্টমেন্টের থ্রেট কালচার, এখানে কোনো এক সেকেন্ড এখানে কোনো থ্রেট কালচার না, থ্রেট কালচার না। শুভেন্দু এত ভয় পায় কেন? তাহলে সরকারি কর্মীরা কাজ করতে পারবেন, এত ভয় পায় কেন? সরকারি কর্মীরা এদের মুখপাত্র হতে পারবেন। শুভেন্দু এত ভীতু কেন? রিজু আমি থামতে বলেছি, আমি থামতে বলেছি, চলতে পারে না। দুজনকেই আমি আতঙ্কিত, আমি চিন্তিত, উদ্বিগ্ন। এক সেকেন্ড কোস্ট অফ। আমি আবার বলবো যে তৃণমূল বিজেপির এই তুতু মেমেতে আসলে কিন্তু উই ওয়ান্ট জাস্টিসটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে। এই দেখবেন কে কাকে ইঁদুর বলছে, তো হঠাৎ করে শতরূপকে ইঁদুর বলে দিল, আর মানে ডাইভার্ট করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে, শিল্পীদের গালিগালাজ করা হচ্ছে। এই প্রচেষ্টাটা আমার মনে হচ্ছে খানিকটা এই যে স্লোগানগুলো, এই যে কিসের তালে তালে জুতো মারো গালে গালে, এগুলো খুব ভালো,
এগুলো খুব রুচিসম্মত। না না বলতে পারবো না, তো জুনিয়র ডাক্তারদের একটা অংশ এই স্লোগান দিয়েছে। এই যে সাদা সাদা জামা কালো কোট, কপিল সিব্বল ছোট লোক বলতে কি যে শ্রেণী, আমরা এখন শ্রেণী বিভাজন নিয়ে কথা বলছি। না না একেবারেই বলা উচিত না, ছোট দুষ্টু লোক বলেছে বলে আমি শুনেছি, দুষ্টু লোক বলেছে আমি শুনেছি, আমি এটা শুনিনি। না আমরা ছোট লোক, আমি দুষ্টু লোক শুনেছি, আমি বলছি দুষ্টু লোক শুনেছি। এত কপিল সিব্বলকে দুষ্টু লোক তো বলবেই। কপিল সিব্বল দুষ্টু লোক বলেনি, কেন ডিফেন্ড করছো? যেটা ডিফেন্ড করা জানেন না, কেন ডিফেন্ড করছো? ছাত্র আন্দোলনে ওদের একটা সহকর্মী রেপ মার্ডার হয়েছে, 3 দিন জাস্টিস পায়নি, সকালবেলা দুটো স্লোগান দিয়েছে দিদি, সেটা আপনার মনে হচ্ছে? আর একজন সিপি ও নেমে এসে দেখা করতে পারলো না, বাহারে বসে বসে ফোন দিয়ে ঘটনা চাপলো, ও রসি গ্রেফতার হয়েছে, ও আবার বড় কথা বেশ করেছে, এই স্লোগান দিয়েছে, অন্যায় করে বলেছে, বেশ করেছে স্লোগান দিয়েছে। দুজনে মিলে একটু থামলে ভালো হয়। আমি আবার বলছি, এটা রাজন্যাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিসের উইতে তৃণমূলকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। তৃণমূল বেরিয়ে গেছে, তৃণমূলকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা এবং প্রোপাগান্ডা করার চেষ্টা, পুরো প্রোপাগান্ডা ফিল্ম। না না একটা কথা বলি আমি এখানে, মপি একটা প্রথম যে শর্ত একটু অন্যভাবে বলি। এই দুজন প্রোপাগ্যান্ডিস্ট মানে যেভাবে শোটাকে, কিন্তু তুমি যেখানে আছো আমার মনে হয় প্রোপাগ্যান্ডার অনেক উপরে তুমি আছো। সুতরাং আমি তোমাকে যেটা বারবার বলতে চাইছি, পরে সেকেন্ড না না অনেকদিন ধরে শোনো শোনো শোনো, আমি যে কথাটা বলতে বলি আমি কেন বলি, এই দেখো আমি ঠিক এটাই প্রমাণ করবার জন্য চাইছি। আমি শুধু একটা কথা তোমাকে বলতে পারি, দেখো কৌস্তব যে কথাটা বলছে আমি তার আগেও এই কথাটাই বলেছি যে কালচারাল ইনস্টিটিউশন মানেটাই হচ্ছে কোনোভাবে ঢুকে পড়ো ইউএর মধ্যে, উইটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্বাভাবিক অর্থে কালকে ধর্ণা মঞ্চে আমরা ওপেন ধর্মতলার বুকে করেছি এবং তার জন্য হাইকোর্ট থেকে আমাদেরও পারমিশন নিতে হয়েছে। মজার ব্যাপার হচ্ছে সেখানে দাঁড়িয়ে আরজি করের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আরজি করের বিরুদ্ধে যোগাযোগ নেই, প্রশ্ন করুন, প্রথমেই জানিয়ে দেবে তো, প্রশ্ন করুন কুণালদা বলেছে কায়দা করে প্রচার করো। আচ্ছা মপিয়াদি তিলোত্তমা নিয়ে ডকুমেন্টারি করতে তিলোত্তমা সাজতে হয়, তিলোত্তমা নিয়ে ডকুমেন্টারি করতে তিলোত্তমা সাজতে হয়, এটা কোনো প্রয়োজনই হয় না। এটা মুখোশ নিয়ে করা যায়, এটা মূর্তি নিয়ে করা যায়, তার জন্য রাজন্না হালদার, কিন্তু এটার সাথে আমি একমত যে যা বলবে ওই উইতে ঢুকে পড়া প্রতিবাদ করবে। আর বিজেপি জাল প্যারাসিটামল খাওয়াবে। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। অনেক আগেই কালীচরণের নামে অভিযোগ করেন তিনি, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মেয়রের ওএসডির নামে তোলাবাজির অভিযোগ, অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ। মেয়রের ওএসডির নামে তোলাবাজির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করেন ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি কিছুই জানেন না, তবে অভিযোগ থাকলে তদন্ত করে দেখবেন। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? অনেক আগেই কালীচরণের তোলাবাজির কথা বলেন তিনি, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা একটু রিকল করুন, মেমোরি না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন, অপোজিশন লিডার আগে বলে গেছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নারদা ভিডিওতে তাকে খবরের কাগজে মুড়িয়ে টাকার বান্ডিল নিতে দেখেছিল এবং সেই প্রেস কনফারেন্স, যেটা বিজেপির তৎকালীন পার্টি অফিস মুরলীধর লেন থেকে ছবি দেখিয়ে বলা হয়েছিল, এই দেখুন এরা চোর, এরা তোলাবাজ। ঘটনাচক্রে যাকে দেখিয়ে বলেছিল চোর এবং তোলাবাজ, তার নাম শুভেন্দু অধিকারী, আজকে বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, বিজেপির বিধায়ক।
তা স্বাভাবিকভাবেই তোলাবাজির বিষয়টা শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো বলতে পারবেন। প্রসঙ্গ আজকে যে ঘটনার প্রেক্ষিতে আপনারা জানতে চেয়েছেন, আমিও আপনাদের মতো সংবাদ মাধ্যমে জানলাম। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, কলকাতা পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করুক, তদন্ত করে যেটা সত্যাসত্য সামনে আসুক। ফিরহাদ হাকিম ইতিমধ্যেই জানিয়েছেন যে তার নলেজে এই ধরনের ঘটনা নেই। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন কর্মী অয়ন, সে শেক্সপিয়ার সরণি থানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। পুলিশ তদন্ত করছে, যেটাই সামনে আসুক সত্যাসত্য মানুষের সামনে আসবে। এটা সারা কলকাতা শহরে যারা পুরসভা ওরিয়েন্টেড কাজ করেন জানেন। আপনি ওনার সম্পত্তির হিসেব দেখুন না, আমার ধারণা উনি দুটো মাইনে নেন। আমি এক্ষুনি বলতে পারছি না, বাট আমি ভবিষ্যতে প্রমাণ করে দেবো যে উনি দুটো মাইনে নেন। ওএসডির মাইনেও নেন, আর যে ডিপার্টমেন্টে চাকরি করেন তারও নেন। এখন বুঝতে পেরেছি ওএসডি পদটা তো আর বেশি দিনের নেই, মেয়রও নেই, ওএসডিও নেই, তাহলে লুটে পুটে নিতে হবে তো। ফিরহাদ বাবুকে বলবো যে ফিরহাদ হাকিম সাহেব, আপনি বরঞ্চ এই কথাগুলো অভিষেক বাবুকে বোঝান, বাংলার মানুষকে বোঝাতে হবে না। কারণ বাংলার মানুষ দেখেছে কলকাতার মেয়র স্বয়ং স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছে দু হাতে। এখন কলকাতার মানুষ জানেন যে তৃণমূল মানেই লুটপাট, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই চুরি। এখন ওএসডিরা বাকি থাকে কেন? তারাও এই লাইনে আছেন। অভিযোগপত্রে বলা হয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং অনেককে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেছেন। অভিযোগ এভাবে কালীচরণ কোটি কোটি টাকা তুলেছেন। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। কলকাতা টিভি। এই গোটা ঘটনার মধ্যে রিজু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ফিরহাদ হাকিম বলছেন তিনি কিছু জানেন না, এবং বিষয়টা ফিরহাদ হাকিমের গোচরে, যদি তার কথাটাই ধরে নেওয়া হয়, গোচরে না নিয়ে এসে সরাসরি পুলিশে অভিযোগ দায়ের, ডেফিনেটলি পুলিশে অভিযোগ দায়ের করাটা সঠিক পদ্ধতি। কিন্তু যেহেতু ফিরহাদ হাকিম তিনিও দলের খুব গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে এর মধ্যে তো অনেক ইকুয়েশন দেখছে রাজনৈতিক মহল। সেটা ইকুয়েশন দেখবেই স্বাভাবিক, কিন্তু আমার কথা হচ্ছে যে মহানাগরিক ফিরহাদ হাকিম সাহেব যে কথাটা বলেছেন, যে বক্তব্য রেখেছেন, সেটার উপরে আমার কোনো মন্তব্য নেই। আমি শুধু একটা কথা বলবো, যে তথ্য আমার কাছে এসছে বা আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় সাহেবের নামে যে অফিসার, তার নামে আমাদের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বহু অভিযোগ জমা পড়েছে, যেখানে সরকারি কর্মচারী, সাধারণ মানুষ, ব্যবসায়ীর কাছ থেকে তিনি আমাদের সাংসদ এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্ন সময় তিনি প্রতারণা করেছেন। এবং এই নথি জমা পড়ার পরে, সেই নথি স্ক্রুটিনি করার পরে, সেই নথি নির্দিষ্টভাবে শেক্সপিয়ার সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী অয়ন নামক, তিনি গিয়ে কমপ্লেনটা করেছেন। বিকজ ইট ইজ আ ক্রিমিনাল কমপ্লেন। ফিরহাদ হাকিমকে জানাননি, অবভিয়াসলি জানাননি, সেই জন্যই তো ববিদা বলেছেন। এবং কেন কমপ্লেনটা করা হয়েছে, তার কারণ যে অভিযোগগুলো এসছে সেগুলো ক্রিমিনাল, আর সেই জন্য ক্রিমিনাল অভিযোগের ভিত্তিতে থানায় কমপ্লেন করেছে। এবার থানায় বার করুন। আর আমার মনে হয় এই কালীচরণ বাবু যিনি আছেন, যদি অভিযোগের ভিত্তি না থাকে তাহলে তারাও প্রকাশ্যে আসে বলা উচিত। দেখুন, এই ঘটনায় দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। এক, যে এই রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে কি নেই। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে, তাহলে আমার প্রশ্ন যে সরাসরি ববি হাকিম কিন্তু অভিযোগ অস্বীকার করেননি। উনি বলেছেন যে তদন্তের জন্য আমার ওএসটি, আমার কমিউনিকেশন আসেনি কেন, এটা উনি প্রশ্ন তুলেছেন। তাহলে কি তৃণমূল কংগ্রেসের দুটো সেপারেট অর্গানাইজেশন চলছে, যেটা আজকে স্পষ্ট হয়ে গেল। এবং একাধিকবার আমরা দেখেছি মিডিয়ায় বারবার এটা এই অভিযোগ উঠেছে যে ববি হাকিম যাতে মেয়র না থাকেন তার জন্য যা যা করার সেই চেষ্টা একাধিকবার হয়েছে, এবং সেগুলো নিয়ে মানে সংবাদ মাধ্যমে একাধিকবার আলোচনা হয়েছে। তাতে আমার কিছু যায় আসে না, আমাদের তাতে দলীয় কোনো ইন্টারেস্টও নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট যে আজকে মেয়রের ওএসডি হিসেবে একজন বসে রয়েছেন এবং তিনি এত বড় একটা ক্রাইম করছেন, সেই অভিযোগটা কিন্তু বিরোধী দলের কেউ করছে না, ভারতীয় জনতা পার্টি করছে না, সিপিএম করছে না, বা কংগ্রেস করছে না। সেই অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আপনি অভিযোগের গুরুত্ব লেভেলটা ভাবুন।
গতকাল পর্যন্ত এই অভিযোগ তৃণমূল কংগ্রেস সম্পর্কে বাইরের লোকেরা করত, আজকে এস্টাবলিশ কমপ্লেন এলো। ভাই আফসোস করতে না, উনি আমাকে সঞ্চালক বলছে এখানেও থ্রেট কালচার চালাবে বিজেপি। থ্রেট কালচার আমি তো আবেদন, আরে না না আবেদন শোনা হবে না, আবেদন শোনা হবে না, হয়ে গেল। এই তো থ্রেট কালচার শোনা হবে না, আপনি আবেদন করলে আমি বললাম শোনা হবে না। আবার স্বাস্থ্য দপ্তর আচ্ছা উনি বলুন স্বাস্থ্য দপ্তর পয়েন্টে এসো। ধন্যবাদ। আপনি যে এই থ্রেড থেকে বাঁচাচ্ছেন অজস্র ধন্যবাদ। আমার বক্তব্য তার জন্য বেশি দেব না, আমি এক লাইনে শেষ করব। আমার বক্তব্য তোমার এক লাইন, হ্যাঁ আমার না সাধারণ এক লাইন, আপনার কথা মতো এক লাইন। আমার বক্তব্য হচ্ছে দিদি খুব নির্দিষ্ট। আমার বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত আমরা মাননীয় কুণাল ঘোষ দলের তরফ থেকে বা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রিয়াকশন পাইনি, কিন্তু এই রিয়াকশন আজকে স্পষ্ট তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের এতদিন যে অভিযোগ উঠত দুটো ঘরানা এবং তাদের মধ্যে দূরত্ব এবং দুর্নীতি যে তৃণমূল কংগ্রেসের অন্তরে ঢুকে গেছে সেটা আজ স্পষ্ট। আমার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে গ্যারেজ করে দিল, আগে নিজের চরকায় তেল দিন না, নিজের চরকায় তেল দিন। আর শুভেন্দু অধিকারী পাওয়ালে মুড়িয়ে যখন টাকা নিয়েছিল তাহলে তো শুভেন্দু অধিকারী সরকারকে জিজ্ঞেস করা উচিত। আমি জানি রিজু যে কথাটা বলেছে খুব কিন্তু ইম্পর্টেন্ট কথা বলেছে। রিজু বলেছে যে একটা অভিযোগ না, শুধু ওই ওএসডির বিরুদ্ধে আরও অনেকগুলো অভিযোগ ছিল। আমি একটা কথা বলছি, এটা কিন্তু মানে ববি হাকিমকে জানাবার বিষয় না। ঘটনা তো ববি হাকিম করেনি, ববি হাকিমের ওএসডি করেছে। এটা কলকাতা পুলিশের যে নিয়ম আমি বুঝি তাতে কলকাতা পুলিশকেই জানানো উচিত। এটা যদি ববি হাকিমকে জানাতো বা ভেতরে ভেতরে কেস সালটে নিত তাহলে তো একটু ধামাচাপা দেওয়ার ব্যাপার। তাহলে আমরা বোঝা যাচ্ছে তৃণমূলে এমন জায়গায় গেছে দুর্নীতি তো 1 টাকা 2 টাকা নেওয়ার কেস না। কেসটা হচ্ছে রিজু বলেই ফেলেছে যে অনেক কেস এর বিরুদ্ধে আছে, সেই কারণে আমাদের জিরো টলারেন্স, কেউ করলে আমরা পদক্ষেপ নেব। জিরো টলারেন্সটা টুনির মায়ের মতো, যেমন টুনির মাকে কেউ চেনে না সেরকম তৃণমূলের জিরো টলারেন্সটা ওইরকম আর কি। আমরা কৌটো নাচাতে হোল টাইমাররা বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে, ওই রকম টুনির মা যেভাবে বামফ্রন্টের হোল টাইমাররা বড় বড় গাড়ি 4 চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক ওই রকম গাড়ি নিয়ে কথা বলতে গেলে কিন্তু তৃণমূল খুব বিপদ। না ওই বলছি থাক। আর এলসি এমসি তে নীলকালি লালকালি চারতলা বাড়ি বলেনি, আমি বলেনি 50 কোটি টাকা। আমার খুব খারাপ লাগছে, পার্থবাবু আমার বেহালার লোক তো, মানে বেহালার বিধায়ক তো এখনো ছাড়া পাচ্ছে না কেন, অর্পিতা সহ জোড়ায় ছাড়া, বাকিরা যেভাবে শঙ্কুদের দৌলতে ছাড়া পেয়ে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ যারা তারা এই ঘটনায় জড়িয়ে যাচ্ছে কেন। মনে আছে তো দীপাঞ্জন না দেবাঞ্জন কি নাম ছিল, জাল ভ্যাকসিন দিচ্ছিল, মিমিকেও জাল ভ্যাকসিন দিয়ে দিয়েছিল, মনে আছে তো? হ্যাঁ, মিমিকেও জাল ভ্যাকসিন দিয়ে দিয়েছিল। মানে এইরকম তৃণমূলের আশেপাশে যারা কেলেঙ্কারি, এটা ঘটনা। আর একটা জিনিস দেখো, আমি একটু অন্যভাবে দেখি এদের। এখানে অভিযোগটা কে করেছেন, ওর দায়িত্ব নিয়ে বলছে আমাদের সেনাপতি। আচ্ছা, এই সেনাপতির বিরুদ্ধে কি অভিযোগ আছেন? মানে আমি বলতে চাইছি বিড়ালের কাছে মুরগি বন্ধকের মতো। ন্যাশনাল হেরাল্ড মনে পড়ে? আলটিমেটলি ঘটনাটা হচ্ছে আপনার সেনাপতি, আপনার মালিকের নামে কি অভিযোগ আছে? আর আপনার মালিক মালকিন কিভাবে উদালি হচ্ছে, বুক চাপড়ে চাপড়ে দিল্লি রাস্তায় গিয়েছিল, চিৎকার করতে হচ্ছে, একটু প্রপাগান্ডা কমাতে হবে, শুনতে হবে। মজার ব্যাপারটা হচ্ছে না, আমি বলছি মজার ব্যাপারটা হচ্ছে এখানে অধিক চৌধুরী হবে না, ও প্রেসিডেন্টশিপ চলে গেছে, আপনি মুখোমুখি করতে পারবেন না। চুপ করতে বলুন, একটু চুপ করতে বলুন। মালিক পক্ষ চা খাচ্ছে, আপনি কিরা হবে না। একটা সেকেন্ড সময়, একটা সেকেন্ড সময় কেন বলি, শঙ্কুরা বিধানসভায় আছে, ওরা গভর্ন করছে, আমি সেটাই বলছি। আমরা তো শুনলো, আমরা কাকে বলবো, তোমাদের অনুষ্ঠানে এসে বলবো। বাস্তব কথাটা হচ্ছে কে কার দায়িত্ব নিচ্ছে, কে কার দায়িত্ব নিচ্ছে। আজকে মমতা ব্যানার্জির কোটারির মধ্যে কারা চোর ধরছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আগামী দিনে মানুষ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটারির মধ্যে কারা চোর সেটা ধরবে। আমাদের সময় একদম শেষ। বাংলা বলছে এখানেই শেষ করছি, একটু পরেই আমরা ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।